ট্রাম্প বলছে আমরা গ্রিনল্যান্ডে কিছু করতে যাচ্ছি। এটা তারা পছন্দ করুক বা না করুক। গ্রিনল্যান্ড 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 শেষ পর্যন্ত বরফের স্তরে ঢাকা এই আইল্যান্ড হঠাৎ দুনিয়ার আকর্ষণের কেন্দ্রবিন্দু কিভাবে হয়ে উঠল? কি কারণ যে আমেরিকা এত তীব্রভাবে গ্রিনল্যান্ডের পেছনে হাত ধুয়ে পড়েছে? এর আসল কারণ খনিজ তেল বা আমেরিকান সিকিউরিটির চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ। এত গুরুত্বপূর্ণ যে এটি পুরো দুনিয়ার ব্যবস্থাও বদলে দিতে পারে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি অন বোর্ড উইথ ছেত্রীর আরেকটি নতুন এপিসোডে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। গ্রিনল্যান্ড নর্থ পোলের কাছে, যা দুনিয়ার সবচেয়ে বড় আইল্যান্ড, যার 80% বরফের মোটা স্তরে ঢাকা। এমনিতে আয়তনের দিক থেকে এটি সৌদি আরব, মেক্সিকো এবং ইন্দোনেশিয়ার চেয়েও বড়, কিন্তু এখানে বসবাসযোগ্য এলাকা এতই কম যে পুরো গ্রিনল্যান্ডে মাত্র 57,000 মানুষ বাস করে, সেটিও উপকূলীয় অঞ্চলে, যেখানে বরফ কিছুটা কম। তাপমাত্রা -30 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক ব্যাপার এখানে। আর উত্তরের অংশগুলোতে তো -50 ডিগ্রি রোজকার ঘটনা। গ্রীষ্মকাল এখানে ততটুকু সময়ের জন্যই আসে যতটুকু সময়ের জন্য মিডল ইস্টে শীতকাল আসে। টেনে টুনে 10 ডিগ্রি সেলসিয়াস, সেটিও কড়া রোদে। যে গ্রিনল্যান্ডে রক্ত জমাট করার ঠান্ডা থাকে, সেই বরফের স্তূপ আজ দুনিয়ার সুপার পাওয়ারদের মধ্যে কোল্ড ওয়ারের কেন্দ্র কিভাবে হয়ে উঠল? আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো এ পর্যন্ত বলে ফেলেছেন যে আমাদের যে কোনোভাবে গ্রিনল্যান্ডকে আমেরিকার অংশ বানাতে হবে। এতে মিলিটারি অপারেশনের সাহায্য যদি নিতে হয় তাও নিতে হবে। শুধু একবার নয়, ট্রাম্প বারবার গ্রিনল্যান্ড পাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এবং ট্রাম্পের এই জেদি জিওপলিটিক্সের বিশেষজ্ঞদের চিন্তায় ফেলে রেখেছে। গ্রিনল্যান্ড নর্থ আমেরিকান মহাদেশের একটি অংশ অবশ্যই, কিন্তু রাজনৈতিকভাবে এটি কিংডম অফ ডেনমার্কের অধীনে থাকা একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। ডোনাল্ড ট্রাম্পের ইচ্ছা এটি যেন মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ হয়ে যায়। তবে আপনাদের এই কথাটাও বলে রাখি যে ট্রাম্প প্রথম ব্যক্তি নন যিনি এমন ইচ্ছা প্রকাশ করেছেন। আমেরিকা গ্রিনল্যান্ডকে সব সময়ই তাদের জাতীয় নিরাপত্তার একটি অবিচ্ছেদ্য অংশ মনে করেছে। 1867 সাল পর্যন্ত আলাস্কাও রাশিয়ার অংশ ছিল। তারপর আমেরিকা সেটি মাত্র 2 সেন্ট প্রতি একর হিসেবে কিনে নেয়, কারণ আমেরিকা শুরু থেকেই আর্কটিক অঞ্চলে নিজের আধিপত্য বজায় রাখতে চেয়েছিল। সেই সময় প্রথমবারের মতো গ্রিনল্যান্ড এবং আইসল্যান্ডকেও কেনার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আমেরিকান কংগ্রেস এই পরিকল্পনা হাসিতে উড়িয়ে দেয়। এরপর 1910 সালে ইউএস প্রেসিডেন্ট উইলিয়াম হাওয়ার্ড থাফট গ্রিনল্যান্ড পাওয়ার চেষ্টা করেন, কিন্তু এবারও ব্যর্থ হন। আসল মোড় তখন আসে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানরা ডেনমার্ক দখল করে নেয়। এই সুযোগে আমেরিকা গ্রিনল্যান্ডের নিরাপত্তা নিজের হাতে তুলে নেয়, যাতে নাৎসি বাহিনী সেখানে তাদের বেস তৈরি করতে না পারে। যুদ্ধ শেষ হওয়ার পর 1946 সালে আমেরিকান প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান ডেনমার্ককে $100 মিলিয়ন গোল্ড অফার করেন এবং এর বদলে গ্রিনল্যান্ড চান। ডেনমার্ক সে সময় জমি বিক্রি করতে অস্বীকার করে, তবে আমেরিকাকে এতটুকু অনুমতি দেয় যে তারা সেখানে নিজেদের মিলিটারি বেস বানাতে পারবে। এভাবে একটি কথা তো পরিষ্কার যে ডোনাল্ড ট্রাম্পের পদ্ধতি অবশ্যই ভুল, কিন্তু তিনি প্রথম ইউএস প্রেসিডেন্ট নন যিনি গ্রিনল্যান্ড পাওয়ার চেষ্টা করেছেন। দেখা গেলে ট্রাম্পের এই কঠোর সুরের পেছনে অনেক কারণ বোঝা যায়। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস গ্রেফতার এবং তার দখলের পর তিনি গ্রিনল্যান্ডের ওপর চাপ আরও বাড়িয়ে দিয়েছিলেন। এর একটি কারণ হলো ন্যাশনাল সিকিউরিটি। আর্কটিকে গ্রিনল্যান্ডের অবস্থান এমন ছিল যে এটি রাশিয়া এবং আমেরিকার মাঝখানে অবস্থিত। মিলিটারি দৃষ্টিভঙ্গি থেকে দেখলে যার গ্রিনল্যান্ডের ওপর নিয়ন্ত্রণ থাকবে, অটোমেটিকলি তার নিয়ন্ত্রণ পুরো আর্কটিক অঞ্চলে আরও উন্নত হবে। কিন্তু গ্রিনল্যান্ডে ইতোমধ্যে আমেরিকান বাহিনী মজুদ রয়েছে। সেখানকার পিটোফিক স্পেস বেজে আজও 10,000-এর কাছাকাছি আমেরিকান সৈন্য রয়েছে। তাহলে আমেরিকার এখানে ভয়টা কিসের? আসলে গ্রিনল্যান্ড ডেনমার্কের অধীনে থাকলেও সেখানকার মানুষ অনেক দিন থেকেই আলাদা দেশ চায়, অর্থাৎ স্বাধীনতা। আর ডেনমার্কও খুব বেশি শক্তিশালী কিংডম নয়। তারা তাদের বাজেটের অর্ধেক অংশ গ্রিনল্যান্ডকে ফান্ডের আকারে দিয়ে দেয়, কিন্তু তার সত্ত্বেও সেখানে কোনো সেনাবাহিনী নেই।
ট্রাম্পের ভয়, যদি ভবিষ্যতে গ্রিনল্যান্ড স্বাধীন হয়ে যায় তবে হয়তো তারা আমেরিকান বেস সরানোর দাবি করতে পারে বা ভাড়া অনেক বাড়িয়ে দিতে পারে। আর এই জন্যই আমেরিকা চায় যে গ্রিনল্যান্ডের পুরো নিয়ন্ত্রণ তাদের হাতে আসুক। দ্বিতীয় কথা হলো, গ্রিনল্যান্ডের নিজস্ব কোনো সেনাবাহিনী নেই। সেখানে ডেনিস ডিফেন্স ফোর্স রয়েছে, যারা ট্রাম্পের মতে বেশ দুর্বল। ট্রাম্প বিদ্রূপ করে বলেছেন, ডেনিস ডিফেন্স গ্রিনল্যান্ডকে দুটি কুকুরের স্লেজ গাড়ি দিয়ে কিভাবে রক্ষা করবে। ট্রাম্পের কথা হয়তো কিছুটা ঠিক, কিন্তু পুরো দুনিয়া তার নিয়তের উপর সন্দেহ করছে। কারণ আমেরিকার অতীত রেকর্ডও এরকম। তারা ইরাক আক্রমণ করেছে গণবিধ্বংসী অস্ত্রের অজুহাতে, কিন্তু আসলে সেখানে কিছুই পাওয়া যায়নি। 1964 সালে আমেরিকা ভিয়েতনাম আক্রমণ করেছিল এই অজুহাতে। ভিয়েতনামি জাহাজ গালফ অফ টনকিনে আমেরিকান জাহাজ USS ম্যাডক্সকে আক্রমণ করেছে, কিন্তু 2005 সালে রহস্য ফাঁস হয় এবং জানা যায় যে এমন কোনো আক্রমণই হয়নি। 2011 সালে আমেরিকা লিবিয়াকে লক্ষ্য বস্তু বানায়। বলা হয়েছিল কর্নেল গাদ্দাফি সেখানে গণহত্যা করেছেন, যদিও অনেক বিশেষজ্ঞ মনে করেন যে আসলে কর্নেল গাদ্দাফি গোল্ড দিনার কারেন্সি তৈরি করে ডলারের মনোপলিকে শেষ করতে চেয়েছিলেন। লিবিয়াকে লক্ষ্যবস্তু করা হয়েছিল শুধুমাত্র এই নতুন কারেন্সি থামানোর জন্য। তাই এবারও এমন মনে করা হচ্ছে যে গ্রিনল্যান্ডকে রাশিয়া থেকে বিপদের অজুহাত দেখিয়ে আমেরিকা সেখানে দখল করে শুধু নিরাপত্তাই নয়, বাকি সম্পদের ওপরও কবজা করতে চায়। নিরাপত্তা বাদ দিলে গ্রিনল্যান্ড দুনিয়ার সেই অল্প কিছু এলাকার মধ্যে একটি যেখানে রেয়ার আর্থ এলিমেন্টসের বিশাল ভাণ্ডার রয়েছে। এই মিনারেলগুলো এত গুরুত্বপূর্ণ যে আগামী প্রযুক্তির জন্য এগুলোকে অক্সিজেন বলা হয়েছে। গ্রিনল্যান্ডে বরফের গড় স্তর 2 কিলোমিটার গভীর, আর যেহেতু এই বরফ কোটি বছরের পুরনো, তাই অবশ্যই এখানে আনডিসকভার্ড সম্পদও থাকবে। ভূতাত্ত্বিক জরিপ অনুযায়ী গ্রিনল্যান্ড রেয়ার আর্থ এলিমেন্টসের 8ম বৃহত্তম উৎস ভাবা যায়, যেখানে আছে নিউডিয়ামিয়াম, যা দিয়ে ইলেকট্রিক গাড়ি এবং টারবাইনের ম্যাগনেট তৈরি হয়। গ্যালিয়ামও রয়েছে, যা AI চিপস এবং রাডার সিস্টেমে কাজে লাগে। সাথে ইউরেনিয়াম রয়েছে, যা নিউক্লিয়ার এনার্জিতে ব্যবহৃত হয়, এবং রয়েছে সিলিকন, যা সেমিকন্ডাক্টর ও সোলার প্যানেল তৈরিতে সাহায্য করে। এই সব এলিমেন্টস আমাদের ভবিষ্যৎ প্রযুক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি জেনে অবাক হবেন যে এই মুহূর্তে দুনিয়ার খনিজ সরবরাহের 90%-এর ওপর চীনের নিয়ন্ত্রণ রয়েছে, এবং সম্প্রতি চীন এই মিনারেলসগুলোর রপ্তানির ওপর সীমাবদ্ধতাও আরোপ করেছে, যাতে পশ্চিমা দেশগুলোকে চাপে ফেলা যায়। এটিও সত্য যে সামনের সময়ে সেই সবচেয়ে বেশি শক্তিশালী হিসেবে গণ্য হবে যার কাছে এই মিনারেলসগুলোর ওপর নিয়ন্ত্রণ থাকবে। এটিও একটি কারণ যে ট্রাম্প গ্রিনল্যান্ডের এই মিনারেলসগুলোর ওপর নিয়ন্ত্রণ করতে চায়, যেন চীনের মনোপলি সে ভাঙতে পারে। বলার অপেক্ষা রাখে না, কিন্তু সার্ভে অনুযায়ী শুধু উত্তর পূর্ব গ্রিনল্যান্ডের নিচেই 31 বিলিয়ন ব্যারেল তেলের ভাণ্ডার রয়েছে, আর বাকি গ্রিনল্যান্ডে কত তেল আছে তা আপনি নিজেও আন্দাজ করতে পারবেন না। নিরাপত্তা, রেয়ার আর্থ এলিমেন্টস এবং তেল বাদ দিলে ইন্টারনেট কেবলসের সিকিউরিটি একটি বড় কারণ। যেমনটি আমরা সবাই জানি যে পৃথিবীর ইন্টারনেট এবং কমিউনিকেশন সিস্টেম সমুদ্রের নিচে বিছানো কেবলসের মাধ্যমে চলে। গ্রিনল্যান্ডের অবস্থান এমন যে এখান দিয়ে যাওয়া কেবলস আমেরিকা এবং ইউরোপকে নিজেদের মধ্যে সংযুক্ত করে। রাশিয়ার ঘোস্ট ভেসেল প্রায়ই এই কেবলসের আশেপাশে দেখা গেছে। আমেরিকার ভয় যে যুদ্ধের পরিস্থিতিতে রাশিয়ায় এই কেবলগুলো কেটে কমিউনিকেশন ব্যবস্থা তছনছ করে দিতে পারে। তাদের ধারণা, গ্রিনল্যান্ড আমেরিকার কাছে থাকলে ইউরোপ এবং আমেরিকার মধ্যে আর্কটিক মহাসাগরে এই কেবলগুলো সুরক্ষিত থাকবে। এছাড়াও যদি আপনি গ্লোব দেখেন, তবে গ্রিনল্যান্ড আমাদের দুনিয়ার শীর্ষে অবস্থিত। এখানে পিটুফিক স্পেস বেস রয়েছে, যেখানে মজুত রয়েছে UEWR অর্থাৎ আপগ্রেডেড আর্লি ওয়ার্নিং রাডার। এটি রাশিয়া থেকে ছোড়া যে কোনো ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলকে উৎক্ষেপণের পরপরই শনাক্ত করতে পারে। যদি এই মিসাইল আমেরিকার দিকে ছোড়া হয়, তবে সেটি প্যাসিফিক বা আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে নয়, বরং গ্রিনল্যান্ডের উপর দিয়ে যাবে। এর মানে হলো, যদি আমেরিকার গ্রিনল্যান্ডের উপর নিয়ন্ত্রণ না থাকে, তবে এটি সরাসরি US মূল ভূখণ্ডের জন্য বিপদ। আরেকটি নতুন বিষয় হলো, জানিয়ে কেউ কথা বলছে না,
তা হলো নতুন ট্রেড রুট। শত শত বছর ধরে মানুষ একটি এমন রাস্তার খোঁজে রয়েছিল যা ইউরোপ ও এশিয়াকে দ্রুততম সময়ে মেলাতে পারে। পুরনো আমলে জাহাজগুলোকে পুরো আফ্রিকা বা দক্ষিণ আমেরিকা ঘুরে যেতে হতো। এরপর সুয়েজ এবং পানামা খাল তৈরি করা হয়, যার মাধ্যমে মাসের সফর সপ্তাহে পরিণত হয়। কিন্তু আর্কটিক মহাসাগরের রাস্তা সবসময় বরফে বন্ধ থাকত এবং কার্গো শিপের জন্য এটি পার হওয়া অসম্ভব মনে করা হতো। এখনকার সময় গ্লোবাল ওয়ার্মিং এর কারণে আর্কটিকের সেই শত বছরের পুরনো শক্ত বরফ ধীরে ধীরে গলছে। ঠিক এর কারণেই একটি নতুন সামুদ্রিক পথ দেখা যাচ্ছে, যাকে নর্থ ওয়েস্ট প্যাসেজ বলা হয়। বন্ধুরা, একটি ছোট উদাহরণ দিয়ে বুঝিয়ে বলি। যদি একটি জাহাজ চীন থেকে লন্ডন যেতে চায়, তবে সুয়েজ খালের পরিবর্তে এই নতুন আর্কটিক রাস্তা দিয়ে তাকে প্রায় ৯,০০০ কিলোমিটার কম পথ পাড়ি দিতে হবে। এর মানে হলো শুধু কোটি ডলারের জ্বালানি বাঁচবে না, বরং সফরে 10 থেকে 15 দিনও বেঁচে যাবে। তাই আসলে এটি শুধু গ্রিনল্যান্ডের বিষয় নয়, বরং এই নতুন রাস্তাকে নিয়ন্ত্রণ করাও এখানে একটি বিষয়। যে দেশ এই রাস্তা নিয়ন্ত্রণ করবে সে দুনিয়ার গ্লোবাল ট্রেডের গেট কিপার হিসেবে পরিচিত হবে। মানে হলো গ্লোবালি একটা বড় অংশের নিয়ন্ত্রণ তার কাছে থাকবে। রাশিয়ার কাছে ইতিমধ্যে দুনিয়ার সবচেয়ে বড় আর্কটিক মহাসাগরের উপকূল রয়েছে এবং তারা নিজেদের রাস্তায় ট্যাক্স বসাতে চায়। চীনের কথা বললে তারা এখানে পোলার সিল্ক রোড বানাতে চায়। এখন এখানে আমেরিকার ভয়, যদি সে পিছিয়ে থাকে তবে দুনিয়ার গ্লোবাল ট্রেডের চাবিকাঠি রাশিয়া এবং চীনের হাতে চলে যাবে, যা আমেরিকার জন্য একটি দুঃস্বপ্ন। সত্যি বলতে গ্রিনল্যান্ড এই পুরো নতুন রাস্তার প্রবেশ পথে বসে আছে। যদি আমেরিকা গ্রিনল্যান্ডের মালিক হয়ে যায়, তবে সে এই নতুন সামুদ্রিক হাইওয়ের জন্য একটি টোল প্লাজার কাজ করবে এবং সেই দিন খুব বেশি দূরেও নয়। হিসেব অনুযায়ী আগামী 10 থেকে 20 বছরে বরফ আরও গলে যাবে এবং শিপিং ইন্ডাস্ট্রি নর্থ ওয়েস্ট প্যাসেজের দিকে ঝুঁকতে শুরু করবে। কিন্তু যদি আমেরিকা গ্রিনল্যান্ড দখল করে নেয়, তবে বিশেষজ্ঞদের ধারণা এটি গ্লোবাল পলিটিক্সে একটি নতুন যুদ্ধের জন্ম দিতে পারে। কিন্তু এখানে প্রশ্ন হলো, কিভাবে? ডেনমার্ক ন্যাটোর সদস্য। ডেনমার্কের প্রধানমন্ত্রী পরিষ্কার বলেছেন যে যদি আমেরিকা জোর করে গ্রিনল্যান্ড দখলের চেষ্টা করে, তবে এটি ন্যাটোর সমাপ্তি হবে। ন্যাটোর মৌলিক নীতি হলো, যদি একজন মিত্রের উপর হামলা করা হয়, তবে সবার উপরই সেই হামলা গণ্য হবে। বন্ধুরা, এখানে আমি একটু বুঝিয়ে বলছি। যদি আমেরিকা নিজের মিত্র ডেনমার্কের এলাকা দখল করে, তবে ন্যাটো অ্যালায়েন্স নিজেদের মধ্যেই লড়তে পারে। যদি ট্রাম্প নিজের জেদের উপরে সফল হয়ে যান বা কোনো না কোনোভাবে আমেরিকার নিয়ন্ত্রণে চলে আসে গ্রিনল্যান্ড, তবে দুনিয়ার ওপর এর প্রভাব অত্যন্ত গুরুতরভাবে পড়বে। প্রথমত, আমেরিকা দুনিয়ার একমাত্র আর্কটিক সুপ্রিম লিডার হয়ে যাবে। দ্বিতীয়ত, ইউরোপ এবং আমেরিকার মধ্যে থাকা শত বছরের পুরনো ভরসা শেষ হয়ে যাবে। তৃতীয়ত, আমেরিকা মিনারেলসের মুকুটহীন সম্রাট হতে পারে, যা চীনকে বড় ধাক্কা দেবে। চতুর্থত, গ্রিনল্যান্ডে খনি খনন সেখানকার ইকোসিস্টেমকে বদলে দিতে পারে, যার ফল পুরো দুনিয়াকে ভোগ করতে হতে পারে। পঞ্চমত, এখানকার স্থানীয় মানুষ তাদের শত বছরের পুরনো সংস্কৃতি এবং স্বাধীনতা হারিয়ে ফেলবে। আর্কটিকের গলতে থাকা বরফ যেখানে নতুন রাস্তা খুলছে, সেখানে দুনিয়ার জন্য নতুন বিপদও তৈরি করছে। আর যদি এমন হয়ে যায়, তবে ওয়ার্ল্ড ওয়ার 1 এবং ওয়ার্ল্ড ওয়ার 2 এর মতো আবার সবার মাঝে একটি নতুন মাইন্ডসেট তৈরি হবে। আর নতুন মাইন্ডসেট এমন হবে, যারা শক্তিশালী তারা দুর্বলের উপর হামলা করে তা দখল করে নিতে পারে। এটি বলা ভুল হবে না যে গ্রিনল্যান্ডের যে সিদ্ধান্তই হবে তা পুরো দুনিয়ার আগামী 100 বছরের ভাগ্য নির্ধারণ করবে। এখন এটি শান্তির ফয়সালা হবে নাকি ওয়ার্ল্ড ওয়ার 3 প্রিপারেশন হবে, সেটা তো সময় বলবে। বন্ধুরা, আজকের এপিসোড কেমন লাগলো জানাতে পারেন কমেন্ট বক্সে। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে এক্ষুনি ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন।